নাগরিকত্ব সংশোধনীয় আইন নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। অনেকে রয়েছেন যারা বুঝতে পারছেন না এই নাগরিকত্ব সংশোধনীয় আইন আসলে কি, হিন্দুদের জন্য ভালো না খারাপ, এই এনআরসি হলে সিএর মাধ্যমে রক্ষা পাওয়া যাবে কিনা, বাংলাদেশি হিন্দুদের এতে ভয় রয়েছে কিনা, এই যে যাবতীয় তথ্য বা সিএএ নিয়ে যে অনেক কোশ্চিন রয়েছে আপনাদের, সেগুলোর উত্তর কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার মনে যে কোশ্চিন রয়েছে সেটারও কিন্তু উত্তর পেয়ে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, আপনাদের সামনে আমি খুলে রেখেছি প্রশ্নোত্তরে নাগরিকত্ব সংশোধনী আইন। এখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, নাগরিকত্ব সংশোধনী আইন পশ্চিমবঙ্গের মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের এযাবৎকালের সবচেয়ে বড় উপহার। দুর্ভাগ্যক্রমে এই আইন নিয়ে এক শ্রেণীর মানুষ ধর্মীয় এবং রাজনৈতিক কারণে ক্রমাগত বিরোধিতার মাধ্যমে রাজ্যের মানুষকে কিন্তু ক্রমাগত বিভ্রান্ত করেই চলেছে। যথাযথ প্রচার এবং সচেতনার অভাবে কিছু মানুষ ভুল যে বুঝছে না এমনটাও কিন্তু নয়। কিছু প্রশ্ন সাধারণ মানুষের মনে আসছে এবং সেটাই স্বাভাবিক। বিভ্রান্ত দূর করে এই আইনকে নিরপেক্ষ চোখে দেখতে যেসব প্রশ্নের উত্তর খোঁজা সময়ের দাবি। তো দেখুন, এখানে প্রথমেই যে কোশ্চিনটা রয়েছে সেটা হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন 2019 জিনিসটা আসলে কি। দেখুন, 1955 সালের নাগরিকত্ব আইন অনুসারে যে কোনো ভারতীয় নাগরিককে নাগরিকত্ব প্রদানের জন্য 5 রকমের কিন্তু নিয়ম রয়েছে। কেমন? জন্মগত, বংশগত, প্রাকৃতিককরণ, নিবন্ধীকরণ এবং ভারত দ্বারা যে কোনো অঞ্চল অধিগ্রহণ, এভাবে কিন্তু দেওয়া হয়। নাগরিকত্ব আইনে এই সংশোধনী মূলত ন্যাচারালাইজেশন বা প্রাকৃতিককরণের প্রক্রিয়া দ্বারা কিন্তু নাগরিকত্ব প্রদানের জন্য এক প্রকারের সংশোধনী। সহজ কথায় বলতে গেলে, যেসব হিন্দু, বৌদ্ধ, শিখ, পার্সি, জৈন বা খ্রিস্টানরা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান থেকে ভারতে এসেছেন, তারা প্রত্যেকে এখন ভারতের স্বাভাবিক নাগরিক। এরপর ওই 3 দেশ থেকে যে সকল ধর্মীয় সংখ্যালঘু, অর্থাৎ আমরা এখানে যদি দেখি হিন্দু, বৌদ্ধ, শিখ, পার্সি, জৈন বা খ্রিস্টান ভারতে আসবেন, তারা 5 বছর ভারতে থাকলেই কিন্তু স্বাভাবিকভাবে ভারতের নাগরিক হওয়ার যোগ্য। ওই 3 দেশ থেকে যে সকল ধর্মীয় সংখ্যালঘুরা ভারতে আসবেন, তারা আগের মতোই কিন্তু 11 বছর ভারতের থেকে নাগরিকত্ব আবেদন করতে পারবেন। আসাম, মেঘালয়, মণিপুর এবং ত্রিপুরার যে সমস্ত উপজাতি অধ্যুষিত জায়গা অধিবেশনের 6ষ্ঠ তপশিলির অন্তর্গত যেখানে এই আইন প্রযোজ্য হবে না। এছাড়া উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যের যেতে গেলে ইনার পারমিট লাগে, সেখানেও কিন্তু এই আইন প্রযোজ্য হবে না। 2 নম্বরে যে কোশ্চিনটা করা হয়েছে সেটা যদি আমরা দেখি, বলা হচ্ছে নাগরিকত্ব আইন সংশোধন করে সংবিধান প্রণেতাদের অপমান করা হচ্ছে, কতটা সত্যি? যদি আমরা দেখি, দেখুন, একদম ভুল কথা। দেশভাগের সময় পূর্ব এবং পশ্চিম পাকিস্তান থেকে কোটি কোটি হিন্দু এবং শিখ ভারতে আসছিলেন, ফলে কারা ভারতের নাগরিক আর কারা নয় সে ব্যাপারে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া জটিল হয়ে উঠছিল। এই অবস্থায় সংবিধান সভা নাগরিকদের বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে সংসদের হাতে দায়িত্ব দেয় পরবর্তীতে নাগরিকত্বের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেবার। ভারতের সংবিধান পুরোপুরিভাবে চালু হয়ে যায় 1950 সালের 26শে জানুয়ারি থেকে। অন্যদিকে ভারতীয় নাগরিকত্ব আইন 1955 সালে এসে দিনের আলোয় মুখ দেখে অর্থাৎ একথা পরিষ্কার যে নাগরিকত্ব আইন তৈরি করেছিল সংবিধান সভা নয়। সংবিধান সভাই কিন্তু সংসদের হাতে নাগরিকত্ব বিষয়ক যাবতীয় কিন্তু দায়িত্ব ন্যস্ত করেছে। তাই নাগরিকত্ব আইন সংক্রান্ত যে কোনো সংশোধনীর সম্পূর্ণ অধিকার সংসদের হাতে থাকে এবং যেহেতু এই অধিকার প্রদানের প্রক্রিয়ায় সংবিধান সভার সম্পূর্ণ সম্মতি ছিল, সুতরাং নতুন আইনের তাদের কিন্তু অসম্মান হবার প্রশ্নই নেই। এটা বরং গণতন্ত্রের ভিত্তিকে আরও মজবুত করবে। 3য় নম্বরে যে কোশ্চেন রয়েছে সেটা যদি আমরা দেখি, হঠাৎ করে নাগরিকত্ব আইন সংশোধনের প্রয়োজন হলো কেন বা প্রয়োজন কেন হলো। দেখুন, নাগরিকত্ব সংশোধনীয় আইন যেটা রয়েছে এখানে কি বলেছে, নাগরিকত্ব আইন সংশোধনের প্রয়োজন হঠাৎ করে হয়নি। এই চাহিদা দীর্ঘদিনের। মনে রাখা প্রয়োজন, ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। দেশভাগের পর রাষ্ট্র হিসাবে ভারত কিন্তু নিজের সংখ্যালঘুদের যথাযথ সুরক্ষা ব্যবস্থা করলেও পাকিস্তান এবং বাংলাদেশ তা করতে পারেনি বা বলা ভালো করেনি।
নিদারুণ নির্যাতনের শিকার হয়ে সেখানকার সংখ্যালঘুদের অবস্থা তাই দিনে দিনে কিন্তু দুর্বিষহ কিন্তু হয়ে উঠেছে। তাই তারা কিন্তু বাধ্য হচ্ছে পাকিস্তান বা আফগানিস্তান ছেড়ে পালিয়ে যেতে। এখন প্রশ্ন হলো তারা যাবে কোথায়? খুব স্বাভাবিকভাবে ভারত ছাড়া তাদের যাওয়ার কোনো জায়গা নেই। অন্যদিকে ওই তিন দেশের সংখ্যালঘুদের বিশেষত হিন্দু এবং শিখদের ক্ষেত্রে ভারতবর্ষ তাদের কিন্তু স্বাভাবিক বাসভূমি হিসেবে বিবেচিত হয়। ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া দেশ ভারতবর্ষের, তাই নৈতিক কর্তব্য ওই সব দেশের সংখ্যালঘুদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করা। অর্থাৎ এখানে এটাই বলা হচ্ছে যখন ভারত ভাগ হয় সেটা কিন্তু ধর্মের ভিত্তিতে, যার জন্য কিন্তু হিন্দু যারা রয়েছে তারা কিন্তু স্বাভাবিকভাবেই এই যে ভারত রয়েছে এখানে কিন্তু এই যে নাগরিকত্ব সেটার জন্য কিন্তু আবেদন করতে পারে বা সেটার জন্য কিন্তু যথাযথ যোগ্য রয়েছে। কিন্তু এমন নয় যে আজকে আসলে আজকে যোগ্য হয়ে যাচ্ছে। আপনারা দেখলেন যে কম করে কিন্তু 5 বছর থাকতে হচ্ছে ভারতে, তাহলেই কিন্তু তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের আমরা এই ভিডিওতে 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আরও আমরা অন্যান্য কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেই কোশ্চেনের উত্তর পেতে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখুন নিচে একটা বেল আইকন চলে আসবে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে সেই বেল আইকনটাকে এনেবেল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।